হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1453 খ্রিস্টাব্দের গুরুত্ব, অর্থাৎ কনস্টান্টিনোপল পতনের তাৎপর্য কি, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারের একাধিক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি বোর্ডে দেখে নিই। CU BA হিস্ট্রি অনার্স 4th সেম CC8, এবং এখানে প্রশ্ন হচ্ছে 1453 সালের গুরুত্ব, বা ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটি কনস্টান্টিনোপলের পতনের তাৎপর্য। 5 নম্বরের একটি টিকা প্রশ্ন। তা কনস্টান্টিনোপলের পতন হয় 1453 সালে, এবং সেই পতনের পর তার গুরুত্ব বা তার এফেক্টটা কি সেটা নিয়েই প্রশ্ন। দেখো, কনস্টান্টিনোপলটা কি সেটাকে আমাদের জানতে হবে। আমরা যে রোমান সাম্রাজ্যের কথা শুনেছি মধ্যযুগে, সেই রোমান সাম্রাজ্য পরবর্তীকালে দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি হয় পশ্চিম রোমান সাম্রাজ্য, যার রাজধানী ছিল রোম। আরেকটি ছিল পূর্ব রোমান সাম্রাজ্য, যে সাম্রাজ্যের আরেকটি নাম ছিল বাইজান্টাইন সাম্রাজ্য। এই বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। সম্রাট কনস্টান্টাইনের নাম অনুসারে এই শহরের নাম রাখা হয়েছিল কনস্টান্টিনোপল। এখন এই কনস্টান্টিনোপলের পাশেই রয়েছে বসফরাস প্রণালী, এবং বসফরাস প্রণালী পার করলেই এশিয়া ভূখণ্ড, এবং সেই এশিয়া ভূখণ্ডে রাজত্ব করতেন বহুদিন ধরে অটোমান তুর্কি মুসলিম সুলতানরা। তারা যথেষ্ট শক্তিশালী ছিলেন। এখন এই অটোমান সম্রাট দ্বিতীয় মোহাম্মদ অনেকবার চেষ্টা করার পর শেষ পর্যন্ত 1453 সালে এই বসফরাস প্রণালী অতিক্রম করে এই কনস্টান্টিনোপল অধিকার করেন। অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্যের যে রাজধানী হাজার বছর ধরে টিকে ছিল, সেই রাজধানী তিনি দখল করে নেন। এই জন্য দ্বিতীয় মোহাম্মদকে বলা হয় দা কনকুয়েরার, অর্থাৎ বিজেতা হিসেবে তাকে ঘোষণা করা হয়। এবং এই অটোমান সাম্রাজ্য ইউরোপের ভিতরে প্রবেশ করে এই কনস্টান্টিনোপল অধিকার করার ভিতর দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই কনস্টান্টিনোপল অধিকার করার ফলে কি হচ্ছে? এর ফলাফলটা কিন্তু অনেক সুদূর প্রসারী। পরবর্তীকালে ইউরোপের ইতিহাসে এর প্রভাব পড়েছিল ব্যাপকভাবে। কারণ এই 1453 সালের এই সালটাকে বলা হয় মধ্যযুগ এবং আধুনিক যুগের টার্নিং পয়েন্ট। অর্থাৎ লর্ড অ্যাক্টনের মতো ঐতিহাসিক বলছেন ইউরোপে আধুনিক যুগ শুরু হয়েছে এই 1453 সালের পর থেকে। কারণ এরপরে এমন কিছু ঘটনা ইউরোপে ঘটছে যার মধ্যে দিয়ে ইউরোপ মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করছে। অর্থাৎ এই কনস্টান্টিনোপল অধিকার করার ভিতর দিয়ে একটা নতুন যুগের সূচনা হচ্ছে। কি যুগের সূচনা হচ্ছে সেটা আমরা একটা পয়েন্টের ভিতর দিয়ে দেখবো, যে নবজাগরণ। তা নবজাগরণ বা রেনেসাঁস আমরা জানি ইতালিতে প্রথম শুরু হয়েছিল। ইতালির উত্তর দিকে প্রথম নবজাগরণ শুরু হয়, বিশেষ করে ভেনিস, ফ্লোরেন্স এই শহরগুলিতে প্রথম নবজাগরণ বা রেনেসাঁস শুরু হয়। রেনেসাঁস কথাটির মানে হচ্ছে, নবজাগরণ কথাটির মানে হচ্ছে যে নতুন করে একটা বৌদ্ধিক জাগরণ, মানুষের বুদ্ধির ক্ষেত্রে একটা নতুন চিন্তা ভাবনা, সবকিছু নতুন আলোকে, যুক্তির আলোকে বিচার বিশ্লেষণ করার নামই হচ্ছে নবজাগরণ। এখন এই বিষয়টা কিভাবে এলো? এই যে কনস্টান্টিনোপলের পতন হলো, ফলে সেখানে যারা গ্রিক এবং রোমান পণ্ডিতরা সেখানে বাস করতেন কনস্টান্টিনোপলে, তারা এই মুসলিম আক্রমণে হতচকিত হয়ে তারা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি সব ওখানে ছেড়ে রেখে দিয়ে তারা প্রাণের দায়ে কনস্টান্টিনোপল ছেড়ে তারা পালিয়ে আসেন। তবে এই পালিয়ে আসার সময় তারা তাদের যে মূল্যবান পুঁথিপত্র, গ্রন্থ, বই, পুস্তক, সেগুলো তারা বগল দাবা করে নিয়ে সাথে করে নিয়ে আসেন। এসে তারা ইউরোপের মধ্যে, মানে মধ্য ইউরোপে তারা চলে আসেন, এবং বেশিরভাগ এই সব গ্রিক এবং রোমান পণ্ডিতরা চলে আসেন ইতালিতে। ইতালির এই ভেনিস, ফ্লোরেন্স, টাস্কেনি, পারমা, মডেনা এইসব শহরে তারা এসে আশ্রয় নেন। এখন ইতালির এই শহরগুলি, বিশেষ করে ফ্লোরেন্স এবং ভেনিস, এই শহরগুলি ছিল প্রজাতান্ত্রিক সরকার।
অর্থাৎ এখানে রাজা ছিল না, এখানে একটা অভিজাত বণিক গোষ্ঠী এই শহরগুলি শাসন করতেন এবং এই বণিকেরা ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে প্রভূত অর্থ উপার্জন করেছিলেন। তারা সমাজে একটা সম্মান চাইছিলেন, কিন্তু তাদের সেই সম্মান ছিল না। তারা সেই সম্মান পাওয়ার জন্য তারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এগুলির পিছনে তারা অর্থ ব্যয় করার জন্য উদ্যত হয়। অর্থাৎ অর্থের বিনিময়ে তারা শিল্পকলার পৃষ্ঠপোষকতা করতে থাকে এবং এই কনস্টান্টিনোপল থেকে আগত গ্রিক পণ্ডিত, রোমান পণ্ডিতদেরকে তারা আশ্রয় দেয় এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা করে। আর এই বৌদ্ধ মানে গ্রিক এবং রোমান পণ্ডিতেরা তারা এই পৃষ্ঠপোষকতা পেয়ে নিশ্চিন্ত মনে তারা ধ্রুপদী যে গ্রিক এবং রোমান সাহিত্য, যে বিজ্ঞান চর্চা, তাতে তারা আত্মনিবেশ করে এবং সেই আলোকে নতুনভাবে জেগে ওঠে নবজাগরণ। তাহলে 1453 সালের এই কনস্টান্টিনোপলের পতনের সাথে নবজাগরণের সম্পর্কটা কি পরিষ্কার হলো? যে এই কনস্টান্টিনোপল থেকে আগত, সেখান থেকে পালিয়ে আসা পণ্ডিতেরা ইতালির শহরগুলিতে আশ্রয় নিচ্ছে এবং তারাই তাদের জ্ঞান চর্চার ভিতর দিয়ে পরবর্তীকালে নবজাগরণ ঘটাচ্ছে। তার যদি 1453 সালের এই ঘটনাটি না ঘটতো কনস্টান্টিনোপলের, তাহলে হয়তো এই পণ্ডিতরা কনস্টান্টিনোপল ছেড়ে ইতালিতে আসতেন না বা হয়তো নবজাগরণ হতো না। তাই এই ঘটনার ভিতর দিয়ে নবজাগরণকে ত্বরান্বিত করা হয়। তাই নবজাগরণ আর 1453 সাল কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এর পরের যে পয়েন্ট সেটি দেখো, ভৌগোলিক আবিষ্কার। ভৌগোলিক আবিষ্কারের সাথে কনস্টান্টিনোপলের সম্পর্ক কি? কনস্টান্টিনোপল অধিকৃত হওয়ার পর তুর্কি সুলতানরা বসফরাস প্রণালী অবরোধ করেন। এই বসফরাস প্রণালী অতিক্রম করে ইউরোপ থেকে, আটলান্টিক থেকে ভূমধ্য সাগর হয়ে, লোহিত সাগর হয়ে প্রাচ্য দেশে আসা যেত জলপথে। অর্থাৎ প্রাচ্য আর পাশ্চাত্যের যে বাণিজ্যিক যোগাযোগ হতো কিন্তু এই বসফরাস প্রণালী দিয়ে। সেই প্রণালী মুসলিম বা আরবের বা তুর্কি সুলতানরা যখন অবরোধ করে, তখন নতুন করে বাণিজ্য পথ খোঁজার প্রয়োজন হয়। এই অঞ্চল দিয়ে ইউরোপের বণিকেরা ব্যবসা বাণিজ্য করার জন্য আর প্রাচ্য দেশে আসতে পারছেন না, ফলে তাদের নতুন একটি পথের সন্ধান তাদের করতে হয়। একটা পথ বন্ধ, তার মানে কি আরেকটা পথ খোঁজার একটা চেষ্টা তখন শুরু হয়। সেই আরেকটি পথ খোঁজার তাগিদে, অর্থাৎ প্রাচ্য দেশের জলপথ আবিষ্কার করার তাগিদে কলম্বাস জাহাজ নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়েন ভারতবর্ষ অর্থাৎ প্রাচ্য দেশ আবিষ্কার করার তাগিদে। যদিও তার যাওয়ার কথা পূব দিকে, তিনি গিয়েছিলেন পশ্চিম দিকে। এই দিক ভ্রান্তির কারণে তিনি আমেরিকায় গিয়ে উপস্থিত হন এবং আমেরিকা আবিষ্কার করেন। দক্ষিণ আমেরিকা, বাহামাতে গিয়ে তিনি দক্ষিণ আমেরিকা আবিষ্কার করেন। তাহলে নতুন একটা বিশ্ব অর্থাৎ আমেরিকা মহাদেশ বিশ্ববাসীর সামনে উন্মুক্ত হচ্ছে এবং পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে ভারতে আসার যে জলপথ সেটি আবিষ্কার করছেন এবং তার পথ ধরে, তার দেখানো পথ ধরে অন্যান্য পর্তুগিজ বণিকরা, ইউরোপীয় বণিকরা, ফরাসি, ইংরেজ বণিকরা ভারতবর্ষে আসছেন। তাহলে এই 1453 সালে কনস্টান্টিনোপলের পতনের ঘটনাটি যদি না ঘটতো, হয়তো এই ভাস্কো দা গামার এই জলপথ আবিষ্কার করার প্রয়োজন হতো না, হয়তো আমেরিকা মহাদেশ আবিষ্কার করার তাগিদ অনুভব হতো না। তাহলে ভৌগোলিক আবিষ্কার হচ্ছে এই কনস্টান্টিনোপলের পতনের একটা প্রভাব বা একটা ফল। এবং এই ভৌগোলিক আবিষ্কার যখন হচ্ছে তখন মানুষের জ্ঞানের সীমা বেড়ে যাচ্ছে। মানুষের যে ধর্মীয়, প্রাচীন যে ধর্মীয় চিন্তা ভাবনা, তা থেকে মানুষ সরে আসছে। এবং নবজাগরণ কি? নবজাগরণ মানুষকে শিক্ষা দিচ্ছে মানবতাবাদের শিক্ষা, অর্থাৎ মানুষ স্বাধীন, মুক্ত। মানুষের উপরে এর আগে দেবত্ব আরোপ করা হয়েছিল, অর্থাৎ দেবতা মানুষকে নিয়ন্ত্রণ করে। মানুষের সব কিছুই ঈশ্বর নির্দেশিত, ঈশ্বরের দ্বারা নির্ধারিত, তার বাইরে কিছু নয়। অর্থাৎ মানুষ নিয়তির দ্বারা বশীভূত। এই ধরনের বক্তব্যে ধর্মীয় পুস্তক বাইবেলে যাজকেরা দিতেন, যাতে করে মানুষকে ধর্মের দ্বারা
ঈশ্বরের দ্বারা তাকে বশীভূত করে রাখা যায় গির্জার ভিতরে। কিন্তু এখন এই মানবতাবাদ কি বলছে যে মানুষের জয়গান করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে মানুষ মুক্ত স্বাধীন, মানুষের উপরে দেবত্ব নেই, ঈশ্বরের অস্তিত্বই আছে কিনা সন্দেহ, ঈশ্বর মানুষকে নিয়ন্ত্রণ করে না, মানুষ মুক্ত স্বাধীন, সে স্বাধীনভাবে সবকিছু করতে পারে। তাই এই যে চিন্তা ভাবনা, মানবতাবাদী যে চিন্তা ভাবনা, মানুষের হয়ে মানুষের হিত সাধনের যে ভাবনা, সেই ভাবনা থেকে মানুষ নতুন করে যুক্তির আলোকে প্রাচীনকালের সমস্ত রীতিনীতি, কুসংস্কার, সদাচার, ব্যভিচার, অনাচার যা কিছু আছে সবকিছু নতুন ভাবে বিচার বিশ্লেষণ করতে শুরু করে। এবং সেই আলোকে 1517 খ্রিস্টাব্দে মার্টিন লুথার, তখন যে খ্রিস্টান ধর্ম ছিল ক্যাথলিক ধর্ম, সেই ক্যাথলিক ধর্মের ভিতরে অনেকগুলি অনিয়ম তিনি লক্ষ্য করেন। অনিয়ম বলতে যেগুলো নিয়ম বহির্ভূত, ধর্মের মূল নীতির বাইরে। তা সেই রকম 91টি তিনি অনিয়ম লক্ষ্য করেন এবং সেই অনিয়মের প্রতিকার চেয়ে 91টির প্রশ্ন তিনি একটি কাগজে লিখে তিনি জার্মানিতে গির্জার দেওয়ালে সেঁটে দেন পোস্টারের মতো, যাতে গির্জায় যারা প্রবেশ করবে তারা যাতে তার ওই লেখা ব্যানার বা পোস্টারটি মানুষ পড়তে পারে, পড়ে জানতে পারে যে ধর্মের ভিতরে নানা ধরনের কুসংস্কার প্রবেশ করেছে, যেগুলি এখনই সংস্কার করা প্রয়োজন। এই বিষয়টাকে বলা হয় মার্টিন লুথারের 91 থিসিস, মানে 91টি প্রশ্ন। তা যাই হোক, মার্টিন লুথার ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যাজকরা যে পাপ পত্র বিক্রি করতেন, অর্থাৎ যে পাপই করুক সে টাকা দিয়ে টিকিট কিনলেই তার পাপ খণ্ডানো যাবে, এই টিকিট বিক্রির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন এবং নানা ধরনের পুস্তক লিখে তিনি খ্রিস্টান ধর্ম, ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উত্থাপন করেন এবং এগুলোকে সংস্কার করার জন্য সরাসরি পোপের কাছে তিনি পত্র প্রেরণ করেন। যাই হোক, তার হাত ধরে পরবর্তীকালে একটা সংস্কার আন্দোলন, ধর্ম সংস্কার আন্দোলন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে এবং তিনি একটা সংস্কারিত খ্রিস্টান ধর্মের জন্ম দেন, যার নাম প্রোটেস্টান্ট। এই প্রোটেস্টান্ট ধর্ম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, এক এক দেশে এক এক রকম রূপে এই প্রোটেস্টান্ট ধর্ম মাথাচাড়া দেয়। তাহলে ধর্ম সংস্কার আন্দোলনের ফলে মানুষ কিন্তু পুরনো দিনের কুসংস্কারাচ্ছন্ন যে ধর্মীয় গোড়ামি, তা থেকে বেরিয়ে এসে নতুন যুক্তির আলোকে সবকিছু ভাবনা চিন্তা করতে শুরু করে। মানুষ বিজ্ঞান মনস্ক হতে থাকে, মানুষের মধ্যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা কাজ করতে থাকে, মানুষ বৈজ্ঞানিক আবিষ্কারের দিকে এগিয়ে যায়, ফলে বৈজ্ঞানিক বিপ্লবও ত্বরান্বিত হয়। তাহলে এই 1453 সালে কনস্টান্টিনোপলের একটা সাধারণ ঘটনা যে পার্শ্ববর্তী সুলতান দ্বিতীয় মোহাম্মদ জায়গাটি দখল করে নিচ্ছে, কিন্তু তার প্রভাব পড়ছে পরবর্তীকালে ইউরোপের উপরে একটা ব্যাপকভাবে। এই ঘটনার সূত্র ধরে ইউরোপে নবজাগরণ হচ্ছে, ভৌগোলিক আবিষ্কার হচ্ছে, আমেরিকা মহাদেশ আবিষ্কার হচ্ছে, প্রাচ্য বা ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার হচ্ছে, মার্টিন লুথারের নেতৃত্বে সারা বিশ্বব্যাপী ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা হচ্ছে। তাই এই 1453 সালের ঘটনাটাকে বলা হয় একটা জল বিভাজিকা, মধ্যযুগ এবং আধুনিক যুগের টার্নিং পয়েন্ট। এই কারণে লর্ড অ্যাক্টন বলেছেন যে 1453 সালের ভিতর দিয়ে নবজাগরণ দেখা দিচ্ছে, আবার ভৌগোলিক আবিষ্কারও হচ্ছে এবং এই দুটি ঘটনা অর্থাৎ ভৌগোলিক আবিষ্কার ও নবজাগরণ ইউরোপে আধুনিক যুগকে ডেকে নিয়ে এসেছিল। ইউরোপে আধুনিক যুগের সূচনা 1453 সাল। তো এই হচ্ছে এর মূল বিষয়বস্তু। এটাকে সুন্দর করে গুছিয়ে তোমাদের 250 ওয়ার্ডে 5 নম্বরে টিকা আকারে পড়তে হবে। তো এর যে উত্তর, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। ইন্ডিকেট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইয়ার 1453 ইন দ্য হিস্ট্রি অফ দ্য আর্লি মডার্ন ইউরোপ। আধুনিক যুগের প্রথম দিকে 1453 খ্রিস্টাব্দের তাৎপর্য নির্ণয় করো বা কনস্টান্টিনোপলের পতনের গুরুত্বটা কি। এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে: 1453 খ্রিস্টাব্দে বিজেতা দ্য কনকুয়েরার নামে পরিচিত অটোমান বংশীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ 1451 থেকে 81 খ্রিস্টাব্দ কর্তৃক কনস্টান্টিনোপল বিজিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। পরের প্যারা দেখো: অটোমান তুর্কিদের দ্বারা কনস্টান্টিনোপল অধিকৃত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বসবাসকারী গ্রিক পণ্ডিতগণ ইতালিতে পলায়ন করতে বাধ্য হন।
তবে তারা তাদের সকল প্রকার স্থাবর সম্পত্তি কনস্টান্টিনোপলে ফেলে যেতে বাধ্য হলেও তাদের প্রাচীন অমূল্য পুঁথিপত্র সমূহ সযত্নে সঙ্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। প্রকৃতপক্ষে কনস্টান্টিনোপলের পতনের ফলে ইতালিতে উদ্ভূত নবজাগরণ একটি নতুন প্রেরণা লাভ করে এবং এই প্রেরণার ফল হয় সুদূর প্রসারী। কনস্টান্টিনোপল অধিকার করার পর অটোমান তুর্কিগণ ইউরোপ ও এশিয়ার মধ্যে প্রচলিত বাণিজ্য পথ বন্ধ করে দেয় এবং এর ফলে ইউরোপের বণিকগণ খুবই অসুবিধার সম্মুখীন হয়। এইরূপ পরিস্থিতিতে তারা প্রাচ্য জগতের সঙ্গে যোগসূত্র রক্ষার জন্য নতুন পথের সন্ধান করতে থাকে। তাদের এই প্রচেষ্টার ফলেই নতুন জগৎ অর্থাৎ আমেরিকা আবিষ্কৃত হয়। এইভাবে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, নবজাগরণ ও ভৌগোলিক আবিষ্কার, কনস্টান্টিনোপল নগরীর পতনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এই জন্য ঐতিহাসিক লর্ড অ্যাক্টন মন্তব্য করেন যে অটোমানদের রাজ্য জয়ের ফলেই আধুনিক যুগের সূচনা হয় এবং 1453 খ্রিস্টাব্দ থেকে আধুনিক যুগকে চিহ্নিত করা হয়। পরের প্যারা দেখো, তবে 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল নগরীর পতন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলেও এই ঘটনার পরবর্তী 50 বছরের মধ্যে আরও কয়েকটি ঘটনা ঘটে যায় যার প্রত্যেকটি প্রচলিত চিন্তাধারার উপর গভীর আঘাত করে এবং মানুষের বিশ্বাস ও কর্মধারাকে নতুন পথে প্রবাহিত করতে শুরু করে। মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যে সীমারেখা নির্ধারণের ব্যাপারে এই ঘটনাগুলি খুবই তাৎপর্যপূর্ণ। এর একটি ঘটনা হলো 1492 খ্রিস্টাব্দে কলম্বাস কর্তৃক আমেরিকা মহাদেশ আবিষ্কার। কলম্বাস কর্তৃক এই আবিষ্কার মানুষের ভৌগোলিক জ্ঞানের পরিধি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে সমর্থ হয় এবং পুরাতন ও প্রচলিত বিশ্বাসের ভিত্তিও শিথিল করে দেয়। প্যারা করে এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1517 খ্রিস্টাব্দে প্রচলিত ধর্মমত সম্পর্কে মার্টিন লুথার কর্তৃক 95টি যুক্তিপূর্ণ প্রশ্ন উত্থাপন। মার্টিন লুথারের এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা হয় এবং একই সাথে এটা লিখবেন, নিঃসন্দেহে কলম্বাসের ভৌগোলিক আবিষ্কার এবং মার্টিন লুথার কর্তৃক পরিচালিত ধর্ম সংস্কার আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু এই দুটি ঘটনাই প্রত্যক্ষভাবে কনস্টান্টিনোপলের পতনের সঙ্গে যুক্ত। নবজাগরণের ইতিহাসে যে নতুন গতির সঞ্চার হয় তার ফলে কলম্বাস সামুদ্রিক অভিযানের প্রেরণা লাভ করেন এবং মার্টিন লুথার ধর্মীয় বিশ্বাসকে যুক্তির দ্বারা বিচার করার চেষ্টা করেন। প্রকৃতপক্ষে নবজাগরণ না হলে ধর্ম সংস্কার আন্দোলন গড়ে ওঠার কোনো সম্ভাবনা ছিল না। আবার পুরাতন বাণিজ্য পথ তুর্কিদের দ্বারা অধিকৃত না হলে কলম্বাস অজানা সমুদ্রে অভিযান করার প্রয়োজন উপলব্ধি করতেন না। সেজন্য 1453 খ্রিস্টাব্দকেই মধ্যযুগ ও আধুনিক যুগের অন্তর্বর্তী বিভাজক বলা হয়। এই ছিল 1453 সালের গুরুত্ব বা কনস্টান্টিনোপলের পতনের তাৎপর্য। এটিকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সাজেশনে আছে। তোমাদের এই সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।